everyone and welcome to my channel RN Education. আজকে আমরা এডুকেশনাল টেকনোলজির উপরে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা কিনা যারা তোমরা বিএড এ আছো বা পোস্ট গ্রাজুয়েশন করছো কিংবা এমএড এর স্টুডেন্টদের ক্ষেত্রেও এটা উপকার পাবে। যে এই টপিকটা রিলেটেড তোমাদের অনেক কোয়েশ্চেনও আসে, এছাড়া যে কম্পিটিটিভ এক্সামস গুলো আছে, নেট সেট টেট সমস্ত এক্সাম রিলেটেড এই কোয়েশ্চেন গুলো কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট। বা এই টপিকটাও কিন্তু ইটসেলফ একটা টেকনোলজি রিলেটেড বা এডুকেশনাল ইনস্ট্রাকশনাল ডিজাইনের উপরে যে যে টপিকগুলো আছে সেই রিলেটেড একটি টপিক, যা কিনা তোমাদের কোর্সকে বা তোমাদের কোর্সের মধ্যে যে টপিকগুলো পাবে তার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কিন্তু এই টপিকটি, যেটা কিনা এডুকেশনাল টেকনোলজি এবং তার সাথে সাথে যারা টিচার এডুকেশন বা ইনস্ট্রাকশনাল ডিজাইনের উপরে যে টপিকগুলো আছে তার মধ্যে একটা কিন্তু এই টপিকটা, যেটা হচ্ছে প্রোগ্রাম ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম ইনস্ট্রাক্টেড লার্নিং। অবশ্যই তোমরা এই টপিকটা পেয়ে যাবে। আজকে আমরা তাহলে দেখে নেব যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন লার্নিং বা প্রোগ্রাম ইনস্ট্রাক্টেড ডিজাইন বলতে আমরা কি বুঝি, অর্থাৎ এর উৎপত্তি কোথা থেকে হলো বা এর কনসেপ্টটা কি, এর ধারণাটা কি বা এর ফিচার্স গুলো কি, কেন আমরা প্রোগ্রাম ইনস্ট্রাকশনকে আলাদা করে পড়বো বা এডুকেশন টেকনোলজিতে প্রোগ্রাম ইনস্ট্রাকশন কনসেপ্টটা কেন এসছে বা এর বেসিকটা কি। আসো চলো তাহলে আমরা দেখে নিই যে আজকে আমাদের টপিক যেটা আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রোগ্রাম ইনস্ট্রাকশন লার্নিং বা প্রোগ্রাম ইনস্ট্রাকশন অফ ডিজাইন অফ লার্নিং, অর্থাৎ পরিকল্পনা মাফিক বা পরিকল্পনা সই একটি প্রোগ্রাম, পরিকল্পনা মাফিক একটি প্রোগ্রাম। সুতরাং চলো আমরা দেখি একটু ছোট করে যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন লার্নিং বলতে আমরা কি বুঝি, তার উৎপত্তি কোথায়, তার সোর্স কোথায় এবং তার ধারণাটা কি। চলো অনেক দ্রুত অগ্রগতিকরণের জন্য আমাদের কিসের উপরে নির্ভর করতে হচ্ছে বর্তমানকালে, না প্রযুক্তি বিজ্ঞান বা টেকনোলজির উপরে, অর্থাৎ বিশ্বায়নের সাথে সাথে অর্থাৎ গ্লোবালাইজেশনের সাথে সাথে আমাদের দ্রুত উন্নতিকরণের জন্য শিক্ষা ক্ষেত্রেও কিন্তু আমাদের টেকনোলজিটা ততটাই ইম্পর্টেন্ট, যা কিনা অন্যান্য ক্ষেত্রে বা অন্যান্য যে শিল্প আছে বা অন্য ক্ষেত্র থেকেও ক্ষেত্রের সাথে সাথে শিক্ষা ক্ষেত্রেও কিন্তু এডুকেশনাল টেকনোলজি বা শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানে ততটাই কিন্তু ইম্পর্টেন্ট বা ততটাই গুরুত্ব এসছে। তো বর্তমান ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষা ক্ষেত্রে বা এডুকেশন রিলেটেড সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজকে টেকনোলজির মাধ্যমে পড়াশোনা করা বা টেকনোলজিকে সঙ্গে নিয়ে শিক্ষার ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু একটা দ্রুত উন্নতিকরণ বা ডেভেলপমেন্ট একটা তৈরি হচ্ছে, যেখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রোগ্রাম ইনস্ট্রাকশন। এই প্রোগ্রাম ইনস্ট্রাকশন কিন্তু আজকের দিনে নতুন কিন্তু নয়, এটা শুরু হয়েছিল বহুদিন আগে, কিন্তু যেটা আমরা জানি যে আগে বা পূর্বে এই বিষয় বা এই টেকনোলজি রিলেটেড বা প্রযুক্তি নির্ভর যে চিন্তা ভাবনা সেটা কিন্তু অনেকটাই সীমাবদ্ধ ছিল বা এটা একটা ন্যারেটিভ ছিল, অর্থাৎ মুক্তভাবে আমরা এই বিষয়টাকে চিন্তা করতে পারিনি বা আমরা গ্রহণ করতে পারিনি। সময়ের সাথে সাথে সময়ের বিবর্তনের সাথে সাথে বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন সোর্স বলতে পারো, রিসোর্স বলতে পারো, সেগুলো যত আমাদের সামনে এসছে সেই বিষয়গুলোকে আমরা তার উপযোগিতাটাকে আমরা বুঝতে পেরেছি যে তার গ্রহণযোগ্যতা কোথায়, তার উপযোগিতা কোথায়, সেই সমস্ত ক্ষেত্রকে সঙ্গে নিয়ে আজকে কিন্তু আমরা শিক্ষাকে একটি টেকনোলজির মাধ্যমে পরিবেশন করতে পারছি, একটি প্রোগ্রামের মাধ্যমে, একটি সম্পূর্ণ পরিকল্পনার মাধ্যমে আমরা কিন্তু বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে পারছি। এর শুরু হয়েছিল কোথায় আমরা একটু দেখে নিই যে এটি আজকে তো নতুন নয়, এটি বহুদিন আগে এটার সূচনা হয়েছিল, যা কিনা 1873-তে অস্ট্রিয়ার ভিয়েনাতে এর একটা প্রদর্শনী তৈরি হয়েছিল, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সেই সময় যে শিক্ষার প্রদীপন গুলো ছিল, অর্থাৎ যে লার্নিং মেটেরিয়াল গুলো ছিল, যেমন হচ্ছে বিভিন্ন চার্ট, ব্লকস, ম্যাপ বা মানচিত্র, এই সমস্ত বিষয়গুলোকে বা এই সম্পদগুলোকে নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। বা এই প্রদর্শনীটা কোথায় হয়েছিল না 1873-তে অস্ট্রিয়ার ভিয়েনাতে এই প্রদর্শনীটা হয়েছিল। সেখানে দেখা গেছিল যে বিভিন্ন বিদ্যালয় বা বিভিন্ন ইনস্টিটিউশন থেকে যে এই যে প্রতিপনগুলো বা এই বিভিন্ন মানচিত্রের মাধ্যমে, কোনো চার্টের মাধ্যমে, কোনো মডেলের মাধ্যমে যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল তার এক একটা
একটা চার্ট বা বলতে পারে একটা পরিকল্পনার মাধ্যমে বা কিছু কিছু বিষয়ের উপরে কন্টেন্টের নির্ভর বা বিষয় ভিত্তিক বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয়েছিল একটি প্রদর্শনীর মাধ্যমে। এই প্রদর্শনীতে পরবর্তীকালে কি দেখা গেল, এখান থেকেই তাদের বিভিন্ন যে শিক্ষাবিদগণ আছে সেই সময়কার তখনকার সময় যে শিক্ষাবিদগণ তাদের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা শুরু হলো যে কিভাবে আরো শিক্ষাক্ষেত্রকে বিকশিত করা যায়। পরবর্তীকালে 1900 থেকে 1950-এর মধ্যে বিভিন্ন শিক্ষা মনোবিদগণ তারা এই বিষয় নিয়ে আরো গবেষণা করলেন এবং গবেষণার মাধ্যমে দেখা গেল যে শিক্ষাকে শুধুমাত্র পুঁথিগত দিকেই বা পুঁথিগত ভিত্তিক করে রাখলেই হবে না, শিক্ষার ক্ষেত্রকে আরো বেশি গ্লোবালাইজেশন করতে হবে, অর্থাৎ উন্নতিকরণের জন্য আমাকে সেই পরিকল্পনাগুলোকে যে আমি এই নির্দেশনাগুলো তৈরি করছি বা যে বিষয়গুলোকে আমি একটা খসড়া তৈরি করছি সেই বিষয়গুলোকে আমাকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেটার জন্য কি করতে হবে, তার জন্য বিভিন্ন যে শিক্ষাবিদগণ ছিলেন তারা নিজেরা একটি সভা বা বলতে পারো একটি কনফারেন্সের মাধ্যমে এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করলেন। কে কে ছিলেন এটার মধ্যে আমরা একটু ছোট করে জেনে নিচ্ছি। সেই সময়টা যে শিক্ষা মনোবিজ্ঞান ছিলেন তাদের মধ্যে কে কে ছিলেন না, প্যাভলভ, নেক্সট B.F. স্কিনার, এছাড়াও ছিলেন হাল, গাদ্রি প্রমুখে আরো অনেক শিক্ষাবিদগণ ছিলেন, কিন্তু এরাই ছিলেন মেইন যারা বেসিক আমি যারা বলতে চাইছি, মানে প্যাভলভ, B.F. স্কিনার, হাল, গাদ্রি এরা সকলে মিলে একটি নতুন ভাবে শিক্ষার ক্ষেত্রকে তুলে ধরার চেষ্টা করলেন। সবচেয়ে বড় যে বিষয় বা বলতে পারো এই শিক্ষা প্রযুক্তিকে একটি চিন্তামূলক ভাবে তৈরি করতে চেয়েছিলেন বা এই কার্য প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি হলেন B.F. স্কিনার। ইনি কিন্তু বলতে পারো সেই সময় একটি জনপ্রিয় শিক্ষা নায়ক হিসেবে কিন্তু মানুষের কাছে আসলেন। তিনি তার যে শিক্ষা মনোবিদের মাধ্যমে যে প্রযুক্তি আছে, যে পরিকল্পনাগুলি ছিল সেইগুলোকে অনেক বেশি আকর্ষণীয় করে মানুষের সামনে তুলে ধরলেন এবং তখন থেকে সেখানে উনি এই প্রস্তাবটা রাখলেন এবং তার কার্যপ্রক্রিয়ার ওপরে কিন্তু ভিত্তি করে পরবর্তীকালে কিন্তু B.F. স্কিনার তিনি তার প্রোগ্রাম লার্নিং অফ ইনস্ট্রাকশনের কাজটাকে আরো বেশি এগিয়ে নিয়ে গেলেন এবং বলতে পারো যে ইনি প্রবর্তক হিসেবে পরবর্তীকালে এই বিষয়ে চিন্তা ভাবনাগুলো শুরু করলেন। তাহলে আসো একটু দেখে নিই যে কিভাবে তিনি তার প্রোগ্রাম ইনস্ট্রাকশনকে আরো বেশি পরিকল্পনা মাফিক করে তুলেছিলেন। তিনি দেখালেন যে তিনি তার শিক্ষণ মানব যে শিক্ষণ যন্ত্র বা একটি বিশেষ শিক্ষণ যন্ত্রের মাধ্যমে তিনি তার সক্রিয় অনুবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে তিনি তার তত্ত্বকে তুলে ধরলেন। সেখানে দেখালেন যে কিভাবে মানুষের আচরণের মাধ্যমে তার শিক্ষণ প্রক্রিয়ার পরিবর্তন হচ্ছে এবং শিক্ষণ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। এখানে পরবর্তীকালে 1996 সালে অ্যাসোসিয়েশন for program instruction এই সম্মেলনটি তৈরি হলো বা এটি একটি কমিটি রূপে গঠিত হলো, যেখানে কিনা বিভিন্ন যে সেই সময়কার যে শিক্ষা মনোবিদ ছিলেন তার মধ্যে একজন আমি আগেই বললাম যে বিশিষ্ট প্রবর্তক হিসেবে তিনি তখন নিজেকে প্রকাশ করলেন, তিনি হলেন B.F. স্কিনার। তিনিও এই কমিটির একজন সদস্য রূপেই আসলেন এবং যেখানে কিনা অ্যাসোসিয়েশন ফর প্রোগ্রাম ইনস্ট্রাকশনে কিছু কিছু বিষয়গুলি তুলে ধরলেন যা কিনা শিক্ষা প্রযুক্তিকে কিভাবে পরিচালিত করা যায় এবং তার কার্যাবলীগুলিকে কিভাবে তৈরি করা হয়। সেখানে বিভিন্ন বিষয়গুলো উঠে এলো, সেই বিষয়গুলো কি আমরা একটু দেখে নিই যে প্রোগ্রাম ইনস্ট্রাকশনের সাথে সেই বিষয়গুলো কিভাবে যুক্ত। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে ডেটা অ্যানালিসিস। ডেটা অ্যানালিসিস কি না, তথ্যকে সংশ্লেষণ বা বিশ্লেষণ করা, অর্থাৎ তথ্যকে প্রক্রিয়াকরণ করা, অর্থাৎ যে তথ্যগুলো আমরা বাইরে থেকে পাচ্ছি বা যে তথ্যগুলো বা যে ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি সেই তথ্যগুলোকে সংশ্লেষণ ও বিশ্লেষণের মাধ্যমে তার প্রসেসিং করা, অর্থাৎ প্রক্রিয়াকরণের মাধ্যমে আমি সেই সম্পর্কে কি বুঝছি,
শিক্ষার্থীদেরকে যখন আমি সেই তথ্যগুলোকে দিচ্ছি, শিক্ষার্থীরা তার থেকে কি বুঝতে পারছে, তার বোঝার ক্ষমতা কতটা তৈরি হচ্ছে, সে বুঝতে কতটা সক্ষম, এবং সেখান থেকে তার কি ভুল ভ্রান্তি তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে এরার ফ্যাক্টরটাও চলে আসছে। অর্থাৎ যে বিষয়টা আমি দেব, অর্থাৎ শিক্ষার বেসিক বা মানে প্রাথমিক যে ধারণা আমি তাকে দেব, সেই ধারণাগুলো কিসের উপরে ভিত্তি করে তৈরি হবে, তার থেকেই চলে আসছে যে ডেটা অ্যানালিসিস। অর্থাৎ ডেটাকে আমি, তথ্যকে আমি প্রক্রিয়াকরণের মাধ্যমে সেটি কতটা উপযোগী সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হলো। নেক্সট হচ্ছে টাস্ক অ্যানালিসিস। টাস্ক অ্যানালিসিস কি না, কোনো কাজকে পরিচালিত করা, অর্থাৎ যে কাজটা আমি তাকে দিলাম সেই তথ্যের ভিত্তিতে সেটাকে আমি অ্যানালাইজ করছি, অর্থাৎ তার কি কি পজিটিভ দিক আছে, কি কি নেগেটিভ দিক আছে, কতটা সে বুঝতে পারছে, কতটা সে বুঝতে পারলো না, এবং সেই কাজের থেকে সে কি শিখলো, অর্থাৎ তার শিখন ক্ষমতাটা কি তৈরি হলো। অর্থাৎ যে প্রোগ্রামের মাধ্যমে, অর্থাৎ একটি খসড়া বা একটি নির্দেশ দানের মাধ্যমে একজন শিক্ষার্থীকে আমি কি কি বোঝাতে চাইছি, কি কি তথ্য দিতে চাইছি, এবং সেই তথ্যগুলো তার কতটা কাজে লাগছে, অর্থাৎ উপযোগিতার দিকটা আমাকে দেখতে হবে। সুতরাং এটা হচ্ছে টাস্ক অ্যানালিসিস, হচ্ছে তাকে কাজের মাধ্যমে তাকে দেখা, অর্থাৎ এখানে একজন শিক্ষার্থী কিন্তু সক্রিয় ভূমিকা থাকছে, অর্থাৎ তার সেলফ অ্যাক্টিভাইজেশন এখানে কাজ করছে, মানে সে নিজে কতটা শিখছে, কতটা সে নিজেকে সেই কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারছে, সে নিজে কতটা ইনপুট দিতে পারছে, এবং তার থেকে কি আউটপুটটা বেরোচ্ছে, অর্থাৎ তার অ্যানালিসিস করে আমরা দেখতে পাচ্ছি যে তার কতটা ভুল ভ্রান্তি তৈরি হয়েছে, কিংবা সেটাকে সে কতটা শুধরেছে, কতটা সংশোধন করতে পেরেছে, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হচ্ছে। এরপর আসছে ইভ্যালুয়েশন বা সেলফ ইভ্যালুয়েশন, অর্থাৎ এখানে প্রফেশনাল বা পেশাগত মূল্যায়নকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এখানে পেশাগত বা প্রফেশনাল ইভ্যালুয়েশনকে বোঝানো হচ্ছে। তার মানে কি, পেশাগতভাবে একজন শিক্ষক কতটা তার নিজের কাজকে জাস্টিফাই করতে পারছে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে ইভ্যালুয়েশন মানে হচ্ছে আমরা মূল্যায়ন করা, প্রফেশনাল মানে হচ্ছে পেশাগত দিককে বা পেশাগত দক্ষতাকে সে কতটা কাজে লাগাচ্ছে, তার কতটা মূল্যায়ন করছে, অর্থাৎ একজন শিক্ষক হিসেবে একজন শিক্ষার্থীকে সে কতটা বোঝাতে পারছে, তার আউটপুট কতটা হলো, তার ফিডব্যাক কি পাচ্ছে সে, এবং সেখান থেকে সে কতটা কি শিখছে। অর্থাৎ এই যে বিষয়গুলো, এইগুলো সবকটাই কিন্তু এই প্রোগ্রাম ইনস্ট্রাকশনের একটা পার্ট, যেখানে কিনা এখানে প্রত্যেকটা কিন্তু একটা মানে প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা বিষয় কিন্তু একটি আলাদা আলাদা গুরুত্ব আছে, যার থেকে কিন্তু এই প্রোগ্রাম ইনস্ট্রাকশন বা আজকের দিনে যে ডেটা অ্যানালিসিস বা টাস্ক অ্যানালিসিস, প্রফেশনাল প্রফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি, এই যে বিষয়গুলো আজকের দিনে এসছে, সেটা কিন্তু সেই সময় থেকেই তৈরি করা, কিন্তু সেটা যেহেতু একটি সামাজিক সীমাবদ্ধতার মধ্যে ছিল, টেকনোলজি সম্পর্কে সবাই এতটা অ্যাওয়ারনেস ছিল না, তার জন্য কিন্তু বিষয়গুলো এতটা তৈরি হয়নি। কিন্তু বর্তমান ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা যে কোনো ফিল্ড হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, শিক্ষাকে আমার সেইভাবেই দিতে হবে যা কিনা আমার একটা পরিকল্পনা মাফিক থাকে, তার প্রত্যেকটা, অর্থাৎ ছোট ছোট ধাপে আমি সেটাকে, সেই বিষয়গুলোকে আমি দেখব, অর্থাৎ এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা ফ্রেম কাজ করছে, ফ্রেমিং করা মানে কি, বিষয়কে ছোট ছোট ভাগে দেখা, কোন বিষয়কে আমি দিচ্ছি, কাদেরকে দিচ্ছি, কিভাবে আমি তার টাস্ক অ্যানালিসিস করছি, অর্থাৎ আমি কাজটাকে আমি কিভাবে ভাগ করব, বিষয়কে আমি কিভাবে অ্যানালিসিস করব, অর্থাৎ তথ্যকে কিভাবে প্রক্রিয়াকরণ করব, তার ক্লাসিফিকেশন কিভাবে করব, তার ডিস্ট্রিবিউশন আমি কিভাবে করব, এবং সেখান থেকে যে অ্যানালিসিস আমি পাবো বা ইভ্যালুয়েশন পাবো, সেই ইভ্যালুয়েশনটাকে কতটা আমি জাস্টিফাই করতে পারছি। তার মানে কি, এই প্রত্যেকটা মানে ফ্রেমিং বা ইনস্ট্রাকশন যে বিষয়টা, অর্থাৎ নির্দেশদান প্রক্রিয়া, আমি নির্দেশদান দিতে পারি না, নির্দেশদান দিতে গেলে আমাকে তার আগে একটি পূর্ব পরিকল্পনা মাফিক একটি ফ্রেমিং করতে হবে, অর্থাৎ বিষয়কে ছোট ছোট ধাপে আমাকে ভাগ করতে হবে, প্রত্যেকটি ছোট ছোট ধাপকে আমি কিভাবে অ্যানালাইজ করব, কিভাবে তার প্রক্রিয়াকরণ করব, সবকটা দিকে আমাকে দেখতে হচ্ছে। অর্থাৎ প্রোগ্রাম বলতে আমরা একটি
সম্পূর্ণ ফ্রেমকে বোঝাচ্ছে, অর্থাৎ একটি ফ্রেমকে আমি ছোট ছোট বিষয় আমি স্টেপে ভাগ করছি, পর্যায়ক্রমিক বিশ্লেষণের মাধ্যমে আমি তাকে ছোট ছোট ফ্রেমে ভাগ করছি। তাহলে আমরা একটু আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে অ্যাসোসিয়েশন অফ প্রোগ্রাম অফ ইনস্ট্রাকশন এই টপিক, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় তোমাদেরকে যদি বলা হয় যে প্রোগ্রাম ইনস্ট্রাকশনের সাথে কোন সম্মেলন গঠিত হয়েছিল বা কোন প্রোগ্রাম ইনস্টিটিউট তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু অ্যাসোসিয়েশন অফ প্রোগ্রাম ইনস্ট্রাকশন, এটা কিন্তু তোমাদের অনেক সময় কোয়েশ্চেনে আসতে পারে। আর যেটা কিন্তু প্রবক্তা ছিল, মানে প্রোগ্রাম ইনস্ট্রাকশনের মূল যে প্রবর্তক হিসেবে ছিলেন সেটি হচ্ছে B.F. স্কিনার। আশা করি তোমরা এই অবধি বুঝতে পেরেছো। এরপরে আমরা তাহলে একটু ছোট করে দেখে নেবো একটু পয়েন্ট করে যে প্রোগ্রাম ইনস্ট্রাকশনের বেসিক বা মানে ভিত্তিটা কি, অর্থাৎ প্রাথমিক ধারণাটা কি, যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন বলতে আমরা কি বুঝছি। আসলে একটু দেখে নিই আমরা পয়েন্টগুলো। ফার্স্টে আমি যেটা বললাম যে লার্নিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ যে শিখন অভিজ্ঞতা, অর্থাৎ এখানে শিখন অভিজ্ঞতার মাধ্যমে প্রোগ্রাম নিজেই হচ্ছে একজন শিক্ষকের ভূমিকা গ্রহণ করছে। অর্থাৎ যে প্রোগ্রামটা আমি তৈরি করলাম সেটি কিসের ভিত্তিতে করলাম না, শিখন অভিজ্ঞতার মাধ্যমে করলাম, অর্থাৎ লার্নিং এক্সপিরিয়েন্স। অর্থাৎ সেই অভিজ্ঞতার মাধ্যমে আমি যে ফ্রেমিং গুলো করছি, যে অভিজ্ঞতা, যে প্রোগ্রামটা আমার কাজ করছে, সে নিজেই একজন শিক্ষকের ভূমিকা কাজ করছে। নেক্সট হচ্ছে লেসন প্ল্যান বা স্ট্রাকচার শুড বি ফাংশনাল, অর্থাৎ যে লেসন প্ল্যান মানে কি, আমি পাঠ পরিকল্পনা করব যে বিষয়ের উপরে, সেই বিষয়বস্তুটাকে হতে হবে অবশ্যই একটি গঠনগত এবং মানে ভবিষ্যতে এটি উপযোগী পূর্ণ, অর্থাৎ হচ্ছে এটি মানে লেসন প্ল্যান শুড বি স্ট্রাকচারাইজড অ্যান্ড ফাংশনাল, অর্থাৎ মানে কার্যাবলীর দিক দিয়ে সেটা যেন অবশ্যই উপযোগী হতে হবে এবং একটি গঠনগত বা কাঠামোগত রূপ নিতে হবে, অর্থাৎ একটি পার্টিকুলার স্ট্রাকচার থাকতে হবে, কাঠামোগত হতে হবে, প্রপার নির্দেশগুলোকে মেনে চলতে হবে, একটি পাঠ পরিকল্পনার নিয়ম অনুযায়ী আমাকে রাখতে হবে। নেক্সট আছে প্রসেস অফ স্মল স্টেপস, অর্থাৎ প্রোগ্রামকে আমি তখনই প্রোগ্রাম বলবো যখন বিভিন্ন বিষয়বস্তুকে আমি ছোট ছোট ভাগে ভাগ করব এবং সেই ছোট ভাগে ভাগ করে তার থেকে যে বিষয়গুলো আমার বেরিয়ে আসবে তাকে আমি একটি শ্রেণী বিন্যস্ত করবো, অর্থাৎ ক্লাসিফাইড ভাবে আমি স্পেসিফিক্যালি ক্লাসিফিকেশন করতে পারছি যে কোন বিষয়গুলি কোন কোন বিষয়ের মধ্যে আমার যাচ্ছে, অর্থাৎ এখানে আমি ক্লাসিফিকেশন করতে পারছি। তার মানে কি, আমাকে স্মল স্টেপস, এই স্মল স্টেপস গুলোই কিন্তু একটা 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 করে একটা ফ্রেম তৈরি করছে, একেই বলছে ফ্রেমিং। আর এই প্রোগ্রাম ইনস্ট্রাকশনের মূল বিষয় কিন্তু হচ্ছে এই ফ্রেমিং, অর্থাৎ বিষয়কে ছোট ছোট ভাগে ভাগ করে তাকে শ্রেণী বিন্যস্ত করা। কোনো বিষয়কে তখনই আমি শিখবো যখন আমি যে কোনো বিষয়, আমি যদি উদাহরণ হিসেবে বলি যে কোনো বিষয়কে আমরা কি একসাথে শিখে নিই, কখনোই সেটা শিখি না। সেটা একটি যদি প্রাথমিক কোনো প্রাইমারি স্কুলের বা বাচ্চাদেরকে অঙ্ক করানোর ক্ষেত্রেও হয়, সেটা তাকে কিন্তু ফার্স্টে আমাকে তাকে নাম্বার চেনাতে হবে, তাই তো? সুতরাং তাকে আমাকে আগে নাম্বার চেনাতে হবে, 1 2 3 কাকে বলছে, প্রথমে আমাকে তাকে নাম্বার চিনি, তারপরে আমি তাকে ক্যালকুলেশনে দেবো। সেটাও কি আস্তে আস্তে, মানে 1 ডিজিট নাম্বারের দিয়ে আমি তাকে স্টার্ট করব, তারপরে আমি 3 ডিজিট 2 ডিজিট 4 ডিজিটে আমরা যাচ্ছি। তার মানে কি, এই যে ফ্রেমিং করা, এই যে স্ট্রাকচারাইজ করা, সেই জিনিসটাকে বলছে কিন্তু প্রোগ্রাম। অর্থাৎ প্রোগ্রাম হচ্ছে একটি বিষয় বা একটি স্ট্রাকচার ওয়েতে লেসন প্ল্যান তৈরি করা, যেটা কিনা আমাকে প্রত্যেকটা ছোট ছোট বিষয়কে আমাকে দেখতে হচ্ছে। সেখান থেকে নতুন কোনো বিষয় আমরা জানছি, কোনো সহজ জটিল বিষয়কে জানতে হলে আগে আমাকে সহজ বিষয়টাকে আমাকে জানতে হচ্ছে, অর্থাৎ কোনো সহজ সরল বিষয় থেকে তবে গিয়ে আমি একটি নতুন জিনিস পাচ্ছি বা নতুন বিষয় আমি জ্ঞান লাভ করতে পারছি, এবং নতুন থেকে আমি আরো কমপ্লিকেটেড যে নলেজ গুলো আছে বা জটিল নলেজ গুলো আছে, জ্ঞানগুলো আছে, সেগুলো আমরা পাচ্ছি। অর্থাৎ নতুন বিষয়কে জানতে গেলে আমাকে প্রাথমিক বিষয়গুলোকে আমাকে মাথায় রাখতে হবে, ছোট ছোট বিষয়গুলোকে আমাকে একটা ফ্রেমিং করে করে আমাকে জানতে হচ্ছে। নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন, অর্থাৎ হচ্ছে ব্যক্তি নির্ভর বিষয় বা নির্দেশদান।
অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থীকে এখানে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। আমি কোনো গ্রুপ অফ চিলড্রেনকে যদি আমি নিই বা একটি দলগত শিক্ষার্থীদের মধ্যে আমি কিন্তু পুরো ফ্রেমিংটা করাতে পারবো না। প্রত্যেকটি শিক্ষার্থীকে আমাকে ইন্ডিভিজুয়ালি আমি দেখতে হবে, কারণ প্রত্যেকের আমরা জানি অ্যাকর্ডিং টু এজ তাদের সেলফ এবিলিটি, এফিসিয়েন্টি বলো, সেলফ এবিলিটি বলো, তাদের নেওয়ার ক্ষমতা সবার ক্ষেত্রে আলাদা। আমরা মনোবৈজ্ঞানিক এর আগে আমরা যে পড়েছি যে এডুকেশন সাইকোলজিতে ফার্স্টে আমাকে দেখতে হবে যে চাইল্ড সাইকোলজি, তার বয়স কি, তার রুচি কি, তার আগ্রহ কি। সুতরাং সেই বিষয়কে মাথায় রেখে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন আমাকে তাকে দিতে হবে, ব্যক্তি নির্ভর। অর্থাৎ ব্যক্তি বিশেষে প্রত্যেক শিক্ষার্থীকে আমাকে আলাদা আলাদা ভাবে তাকে ফ্রেমিং করতে হবে এবং সেইভাবে আমাকে পাঠ পরিকল্পনার বিষয়কে আমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এখানে তাহলে আমরা পেলাম যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন বা প্রোগ্রাম লার্নিং বা পরিকল্পনাশ্রয়ী যে শিখন, সেখানে আমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হচ্ছে সেগুলো হচ্ছে এই বেসিক এই বিষয়গুলো, যেটা কিনা আমাদের দেখার বিষয় যে শিখন অভিজ্ঞতার মাধ্যমে, আমরা যদি ছোট করে বলি যে শিখন অভিজ্ঞতার মাধ্যমে যে শিক্ষার্থী যে বিষয়গুলি শিখছে সেটিকে আমি ছোট ছোট ধাপে বা ছোট ছোট স্টেপে আমরা ভাগ করে তার শ্রেণীকরণ করা বা শ্রেণী বিন্যস্ত করা। এই শ্রেণীকরণ করাকেই বলা হচ্ছে যে ফ্রেমিং, যা কিনা প্রোগ্রাম শিখনের একটি মূল বিষয় বা মূল ভিত্তি। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন বলতে আমরা কি বুঝি। প্রোগ্রাম কথার মানে হচ্ছে একটি পরিকল্পনা, যেটা কিনা পূর্ব পরিকল্পিত, এবং ইনস্ট্রাকশন থেকে বোঝা যাচ্ছে একটি নির্দেশদান। নির্দেশদানটা কিসের মাধ্যমে না, ছোট ছোট বিষয়কে মাথায় রেখে বা ছোট ছোট বিষয়বস্তুকে আমার বিভিন্ন ভাগে ভাগ করে তার ক্লাসিফিকেশন করে তাকে পাঠ পরিকল্পনা করা। আশা করি এই বিষয়টাকে আমি অনেকটা কম্প্যাক্ট ভাবে তোমাদের কাছে তুলে ধরলাম। যদি এই বিষয় সম্পর্কে আরো যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা ফিডব্যাক থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই রিলেটেড আমি এরপরে আরো কিছু ছোট ছোট বৈশিষ্ট্য আছে বা প্রোগ্রাম ইনস্ট্রাকশনের ফিচার্স আছে, যেগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওতে আমরা এই নিয়ে একটু আলোচনা করে নেবো, আর একটু যে এর লিমিটেশনস কি আছে আর এর অ্যাডভান্টেজ কি আছে। আশা করি তোমাদের এই বিষয়টা সম্পর্কে তোমরা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের হয়েছে। যদি কোনো কোয়ারিজ থাকে বা ফিডব্যাক থাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। সো আজকের মতো ভিডিও এই অবধি। আর ভিডিও যদি ভালো থাকে অবশ্যই ভিডিওকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।